আম্মা একটু আগেই দেখা গেল। আমির হকচকিয়ে গেল, আমতা আমতা করে বলল, ও তাই নাকি? রানী তীক্ষ্ণ দৃষ্টিতে আমিরকে পরখ করে নিয়ে বলল, দা ভাই মিথ্যে বলছো কেন? মিথ্যে? আমি? অসম্ভব। আম্মা না, দাদু বলেছে নিয়ে যেতে। এই তোরা যা তো, তোদের বান্ধবীরা আসছে। হুদাই ঘ্যান ঘ্যান শুরু করেছিস। লাবণ্য কথা বাড়াতে চাচ্ছিল, রানী টেনে নিয়ে যায়। প্রেমাও বেরিয়ে যায়। তারা বাড়ি থেকে পরিকল্পনা করে এসেছে একসাথে পুরো হাওলাদার বাড়ি ঘুরে দেখবে। পূর্ণা খাইয়ে দিচ্ছে। পদ্মজা আমিরের উপস্থিতিতে বিব্রত হয়ে উঠেছে, খাবার চিবোতে পারছে না। আমির পদ্মজাকে বলল, বড় ভাবি বলল রাতে নাকি ঘুমাওনি? না। হ্যাঁ আসলে ঘুম আসেনি। ঘুমাবে এখন? না না। কি বলছেন? বাড়ি ভর্তি মানুষ। পদ্মজা দ্রুত বলল, আমিরের চোখের দিকে তাকিয়ে। কথা শেষ হতেই চোখ নামিয়ে নিল। আমির বলল, আচ্ছা খাও, আমি আসছি। আপনি কি রাতে দাদুর ঘরে এসেছিলেন? আমির চলে যাওয়ার জন্য দাঁড়িয়েছিল, এই কথা শুনে চমকে তাকালো। পদ্মজার দিকে ঝুঁকে জানতে চাইল, কেন? কেউ কি এসেছিল তোমার ঘরে? আমিরের এমন ছটফটানি দেখে পদ্মজা খুব অবাক হলো। সে অবাক চোখে তাকিয়ে বলল, হ্যাঁ এসেছিল, শেষ রাত্রে। আচ্ছা বলেই হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল আমির। পদ্মজা পিছনে ডাকলো, শুনলো না আমির। হুট করে আমিরের পরিবর্তন পদ্মজাকে ভাবাতে লাগলো। পদ্মজাকে নতুন করে আবার সাজানো হয়েছে। বাসর রাত নিয়ে হাওলাদার বাড়ির হাজারটা রীতি, সেসব পালন হচ্ছে। পদ্মজার নিয়ম রীতি পূরণ করছে ঠিকই, তবে মন অন্য জায়গায়। বিকেলে সে দেখেছে আমির রিদওয়ানের পাঞ্জাবির কলার দু হাতে ধরে কিছু বলছে, খুব রেগেছিল। তবে কি রিদওয়ানই এসেছিল রাতে? ও বউ উড়ো, এখন ঘরে গিয়া খালি দুইজনে মিল্লা 2 রাকাত নফল নামাজ পইরা লইবা। আনিশা যাও, লইয়া যাও, দিয়া আও যায়া, বললেন ফরিনা। পদ্মজা কল্পনার জগৎ থেকে বেরিয়ে বাস্তবে ফিরে আসে। খলিল হাওলাদারের 2 মেয়ে শাহানা, শিরিন এবং আনিশা পদ্মজাকে নিয়ে 2য় তলায় উঠে। আমিরের ঘরে ঢুকতে আর কয়েক কদম বাকি। পদ্মজা ঘোমটার আড়াল থেকে চোখ তুলে তাকায়। দরজা গোলাপ ফুল দিয়ে সাজানো, টকটকে লাল গোলাপ। হাওলাদার বাড়ির গোলাপ বাগান অলন্দপুরে খুবই জনপ্রিয়। পদ্মজার শুভ্র শীতল অনুভূতি হয়, কত সুন্দর দেখাচ্ছে। ঘরে ঢুকতেই তাজা গোলাপ ফুলের গ্রানে শরীর মন অবশ হয়ে আসে। শুধু বিছানা নয়, পুরো ঘর লাল গোলাপ দিয়ে সাজানো। শাহানা পদ্মজাকে বিছানায় বসিয়ে দিল, এরপর বলল, ডরাইবা না, রাইডটা উপভোগ করবা। এমন রাইড জীবনে একবারই আসে। পদ্মজার লজ্জায় মরিমরি অবস্থা, সারা দেহ যেন গরম ধোঁয়া বের হচ্ছে। আনিশা সবকিছু ঘুরে ঘুরে দেখছে। এক সময় বলল, আমার বাসর রাতটাও হুবহু এরকম ছিল। চারদিকে গোলাপের গ্রান, ফুলের গ্রানে ভালোবাসা আরও জমে উঠেছিল। এই বাড়ির বউদেরই কপাল, আমরা এই বাড়ির সেরি হয়েও জামাইয়ের বাড়ির বাসর রাইতের ঘর কাগজের ফুল দিয়া সাজানি দেখতে হইছে, বলল শিরিন। আনিশা কণ্ঠে অহংকার ভাব নিয়ে অদ্ভুত ভঙ্গিতে বলল, এইসব পেতে যোগ্যতা লাগে, যোগ্যতা ছাড়া ভালো কিছু পাওয়া যায় না। আমি উচ্চশিক্ষিত এবং সুন্দরী ছিলাম, ভালো কিছু পাওয়ার যোগ্য ছিলাম, তাই পেয়েছি। আর পদ্মজা যথেষ্ট সুন্দরী, গ্রামে থেকেও পড়ালেখায় খুব ভালো, তাই সেও যোগ্য। তোমাদের না আছে পড়াশোনা, না আছে কোনো ভালো গুণ, গায়ের রঙও ময়লা, কাগজের ফুলই তোমাদের জন্য ঠিক ছিল। আনিশার কথাগুলো শুনতে পদ্মজার খুব খারাপ লাগে। কোনো মানুষকে এভাবে বলা ঠিক না। শিরিন হৈ হৈ করে উঠল, এই রূপ বেশি দিন থাকবো না ভাবি, এত তেমাক ভালা না। বিয়ার এতদিন হইছে, একটাও বাচ্চা দিতে পারছো? পারো নেই, তাইলে এই গরিমা অহংকার দিয়ে কি হইব? সন্তান ছাড়া নারী শোভা নাই। আনিশা রেগে মেগে ফুঁসে উঠে, গলা উঁচু করে বলে, সমস্যা আমার নাকি তোমাদের পেয়ারে ভাইয়ের, সেটা খোঁজ নাও আগে। আমি এক্ষুনি জাফরকে সব বলছি। এতদিন পর বাড়িতে এসেছি এসব নোংরা কথা সহ্য করতে না, অপমান সহ্য করতে। কালই চলে যাব আমি। আনিশার আগে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। পদ্মজা হতবাক। শাহানা শিরিনকে ধাক্কা দিয়ে বলল, এত কিছু কেন কইতে গেলি? জানোস না এই সিরি কেমন? আমি হের বড় হইয়াও হেরে কিছু কই না। এখন আরেক ভেজাল হইব, যা হওয়ার হইয়া যাক। আমারে কেমনে পায়ে ঠেলতাছিল দেখো নাই? এটা তো আমার বাপের বাড়ি, এত কথা কেন শুনতে হইব? শিরিনের কণ্ঠ কঠিন। সে আজ এর শেষ দেখেই ছাড়বে। নতুন বউটার সামনে এমনটা না করলেও হইতো। ও পদ্ম, তুমি বেজাই হইও না, এরা সবসময় এমনিই লাইগা থাহে। পদ্মজা হাসার চেষ্টা করে। শাহানা দরজার বাইরে
তাকিয়ে দেখে আমির আসছে নাকি। রাত তো কম হলো না। শাহানা আরও অনেকক্ষণ সময় নিয়ে পদ্মজাকে বুঝালো কি কি করতে হবে, কিভাবে স্বামীকে আঁচলে বেঁধে রাখতে হয়। পদ্মজা সব মনোযোগ সহকারে শুনে নিল। আমির ঘরে ঢুকতেই শাহানা শিরিন বেরিয়ে গেল। আমির দরজা লাগিয়ে পালঙ্কর পাশে এসে দাঁড়ায়। পদ্মজা পালঙ্ক থেকে নেমে আমিরের পা ছুঁয়ে সালাম করে। আমির দুই হাতে পদ্মজাকে আঁকড়ে ধরে দাঁড় করায়। অনুভব করে পদ্মজা কাঁপছে। প্রচণ্ড শীতে মানুষ যেভাবে কাঁপে ঠিক তেমন। আমির দ্রুত ছেড়ে দেয়, বলে পানি খাবে? পদ্মজা মাথা নাড়িয়ে জানায় সে পানি খাবে। আমির এক গ্লাস পানি এগিয়ে দেয়। পদ্মজা এক নিঃশ্বাসে ঢক ঢক করে পানি শেষ করে। সারা শরীর কাঁপছে। শাহানা শিরিন বের হতেই বুকে হাতুড়ি পেটা শুরু হয়। ঘরে 4টা হারিকেন জ্বালানো, এদিকে চোখ যায় সেখানেই গোলাপ ফুল। ফুলের ঘ্রাণে চারদিক মৌ মৌ করছে। এমন পরিবেশ বিয়ের প্রথম রাতের পর পুরুষকে স্বামী রূপে দেখা কোনো সহজ অনুভূতি নয়। আমির গ্লাস নিতে এগিয়ে আসলে পদ্মজা আটকে উঠে, এক কদম পিছিয়ে যায়। আমির একটু শব্দ করেই হাসে। পদ্মজা ভীতু ভীতু চোখে তাকায়। আমির বলে, হাতে গ্লাস নিয়ে সারাটা রাত কাটাবে? দাও আমার কাছে। আমির গ্লাস টেবিলের উপর রেখে আসে। পদ্মজা পালঙ্কের এক কোণে চুপটি করে বসে আছে। তার ডান পা অনবরত কাঁপছে। মনে মনে দোয়া করছে মাটি যেন ফাঁক হয়ে যায় আর সে তার ভিতরে ঝাঁপ দিয়ে পাতালে হারিয়ে যেতে চায়। নয়তো লজ্জা আড়ষ্টতায় প্রাণ এক্ষুনি গেল বুঝি। আমির দূরত্ব রেখে পদ্মজার সোজাসুজি বসে। পদ্মজার এক পা যে কাঁপছে স্পষ্ট দেখা যাচ্ছে। তার দৃষ্টি অস্থির, একদিক ওদিক তাকাচ্ছে। আমির মজা করে জানতে চাইল, পালানোর পথ খুঁজছো নাকি? না না তো, বলল পদ্মজা। তাহলে কি খুঁজছো? পদ্মজা নিরুত্তর রইল। আমির পদ্মজার আরো কাছে এসে বসে এক হাত পদ্মজার হাত ছুঁতেই পদ্মজা ও মাগো করে চিৎকার করে উঠল। আমির পদ্মজার আকস্মিক চিৎকারে থতমত হয়ে গেল। পদ্মজা ভয়ে ঢোক গিলে। সময়টা যেন যাচ্ছেই না। সে যদি পারতো পালিয়ে যেত। ভয়ঙ্কর অনুভূতিদের খেলা চারদিকে। আমির হা হা করে পদ্মজার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। এরপর দূরে গিয়ে বসে। পদ্মজাকে বলল, আমার সাথে সহজ হওয়ার চেষ্টা করো, আমার দিকে ফিরে বসো, গল্প করি। পদ্মজা আমিরের দিকে ফিরে বসে। তবে দৃষ্টি বিছানার চাদরে নিবদ্ধ। আমির প্রশ্ন করে, আমার সম্পর্কে কতটুকু জানো? খুব কম, মিনমিনিয়ে বলল পদ্মজা। আমি তোমার চেয়ে 12 বছরের বড়, জানো? এখন জানলাম। তবে আপনার আচরণ ছোটদের মতো। পদ্মজা মৃদু হেসে আমিরের চোখের দিকে তাকিয়ে বলল। আমির বলল, আমার চরিত্রের বৈশিষ্ট্য আরও আছে। বুঝতে পেরেছি, আপনার কথাবার্তা এখন বড়দের মতো মনে হচ্ছে। ঢাকা আমার ব্যবসা আছে, শুনেছি। আমার সাথে তোমাকেও ঢাকা যেতে হবে। আচ্ছা। এই বাড়ির চেয়ে বিশাল বড় বাড়িতে আমি একা থাকি। যতক্ষণ বাইরে থাকবো তোমাকে একা থাকতে হবে, ভয় পাওয়া যাবে না। আমি ভয় পাই না। আমাকে তো ভয় পাচ্ছ। আমির হেসে বলল। পদ্মজা নিরুত্তর। কথা বলো। কি বলবো? আচ্ছা আসো, একটা মজার খেলা খেলি। পদ্মজা উৎসুক হয়ে তাকালো। আমির বলল, দুজনের চোখের দিকে তাকিয়ে থাকবো। যার চোখের পলক আগে পড়বে সে হেরে যাবে। পদ্মজা খেলতে রাজি হয়। এই খেলাটা সে পূর্ণার সাথেও খেলেছে। পদ্মজা অনেকক্ষণ এক ধ্যানে তাকিয়ে থাকতে পারে, তাই তার আত্মবিশ্বাস আছে সেই জিতবে। বরাবরই জিতে এসেছে। আমির 1, 2, 3 বলে খেলা শুরু করে। একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে এক ধ্যানে। পদ্মজা খুঁটিয়ে খুঁটিয়ে আমিরকে পরখ করে। আমিরের চুল খাড়া করে উল্টা দিকে ফিরানো, থুতনির নিচে কাটা দাগ, গালে হালকা দাড়ি, শ্যামলা গায়ের রং, ঘন ভ্রু, চোখের পাপড়ি পড়েছে সাদা পাঞ্জাবি। এতে বেশি ভালো লাগছে দেখতে। আমির পদ্মজার রূপে আগে থেকেই দেওয়ানা। তার উপর এতক্ষণ তাকিয়ে থেকে অনুভূতির রফা দফা অবস্থা। সে মুগ্ধ কণ্ঠে বলল, পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী আমার বউ। কি ভাগ্য আমার। আপনিও সুন্দর। কথাটা মুখ ফসকে বলে উঠল পদ্মজা। যখন বুঝতে পারলো লজ্জায় মাথা নত করে ফেললো। আমির খুশিতে বাকবাকুম হয়ে বলল, তোমার পলক পড়েছে, আমি জিতে গেছি। পদ্মজা লজ্জায় নখ খুঁটতে থাকে। আমির নিজের চুল হাত বুলাতে বুলাতে বলল, আমি জানি আমি কতটা সুন্দর। হ্যালো, আসসালামু আলাইকুম।